চিকিৎসার ধাপের জায়গা থেকে ভাইয়া যদি একটু বলি, যে অনেকে বলেন যে শুধুমাত্র কাউন্সিলিং করে কি আসলে এখান থেকে বের হয়ে আসা যায় কিনা, সেটা যদি একটু বলেন। এটা একটা কঠিন প্রশ্ন, কারণ আপনি যদি চিকিৎসার মডেলগুলো দেখেন, মেডিকেল মডেল আছে, সাইকোসোশ্যাল মডেল আছে, অনেক ধরনের মডেল আছে। এখন বিষয়টা হলো যে আমরা বর্তমানে কিন্তু এটাকে বলা হয় যে, আমি বারবারই বলছি যে এটা শারীরিক এবং মানসিক একটা যোগসূত্র আছে। তো সেখানে কাউন্সিলিং করে আমাদের কিন্তু এরকম কিছু রিসার্চ ফাইন্ডিংস আছে যে যে শুধু নিজের কোনো ট্রিটমেন্ট না করেও সুস্থ হয়েছে, কিন্তু ওইটাও যেমন আছে, আবার এটাও আছে যে তার তার বায়োলজিক্যাল যে উইথড্রলগুলো হয়, যে কষ্ট, সেটার জন্য ওষুধ খেতে হয়। শুধু কাউন্সিলিং করে বর্তমানে মানে শুধুমাত্র একটা মানুষ মানে মাদক ছাড়া তার জন্য খুব দুরূহ, কারণ এটার যে কেমিক্যালগুলো আছে সেটা তার বডি এবং মস্তিষ্কে যে ক্ষতিগুলো করছে, সেটার জন্য তাকে কিছু মেডিকেল ট্রিটমেন্ট করতে হয়। কাউন্সিলিং এর ট্রিটমেন্টের একটা অংশ, এবং এটাও একটা খুবই অপরিহার্য অংশ। তো এখানে আপনি একটাকে যদি হাইলাইট করে ট্রিটমেন্ট করেন, এটা খুব ডিফিকাল্ট। কারণ কাউন্সিলিংয়ে যেটা হয়, তার যে উইথড্রল, যে এই ব্যবস্থাপনাটা করার জন্য তাকে অসম্ভব মোটিভেটেড হইতে হয়। তা না হলে যেটা হয়, ফ্যামিলি বাসায় রেখে তাকে ম্যানেজ করা খুব টাফ। এটা ডিপেন্ড করে তারা আসলে কতটা মানে নিজেরা পারবে সেই বিষয়ের উপর। আমি বলবো যে শুধু কাউন্সিলিং ট্রিটমেন্টটাতে যেটা হবে, দেরি হবে, ঝুঁকি থাকবে, কিন্তু এটা যদি আপনি বলি মাল্টি ডিসিপ্লিনারি যে অ্যাপ্রোচ এখন চলছে পৃথিবীতে, যে মাদকের জন্য তার বায়োলজিক্যাল, যে সোশ্যাল, সাইকোসোশ্যাল একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট প্যাকেজ, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা একটা সায়েন্টিফিক ট্রিটমেন্ট, যে মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের যে চিকিৎসাটা, একদমই সেটা খুব গুরুত্বপূর্ণ। এখানে শুধু কাউন্সিলিং আপনার তাকে কতটা মানে রিকভারি করবে এটা বলা এটাকে খুব সমন্বিত মুশকিল। অ্যাপ্রোচ আসলে। অবশ্যই এইভাবেই বর্তমানে বিজ্ঞানসম্মত চিকিৎসা যদি বলি, তাহলে মাল্টিডিসিপ্লিনারি বা সমন্বিত চিকিৎসা পদ্ধতি আছে, যেখানে একজন ডাক্তার থাকেন, সাইকোলজিস্ট থাকেন, নার্স থাকেন, আবার কমিউনিটিতে গিয়ে অনেক দেশে আছে কেস ম্যানেজার, কমিউনিটিতে গিয়ে সে কীভাবে এটা কম্বাইন, ফ্যামিলিও ইনভলভ থাকে, সাইকোসোশ্যাল ওয়ার্কার থাকেন। এটা একটা টিম ওয়ার্ক, এটা একটা টিম ওয়ার্ক। একদমই। আমরা চিকিৎসা পদ্ধতির অনেক কিছু জানি, এবং তার পরবর্তীতে বাবা মার কিন্তু অনেক সময় মনে হয় যে 6 মাস 8 মাস যেটা বলছিলেন, যে চিকিৎসা করে আসলো, তারপরেই মনে হয় বাচ্চা সুস্থ হয়ে গেল। তারপরে কিন্তু আমরা অনেক বেশি পুনঃআসক্তি দেখি, রিল্যাপস প্রিভেনশনটা হচ্ছে, রিল্যাপস হচ্ছে। তো সেই জায়গা থেকে আসলে এটা কি করে প্রিভেন্ট করা যায়, বা প্রতিরোধের জায়গা ব্যবস্থা যদি বলেন। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ যে রিল্যাপস, যেটা শব্দটা আপনি বলেন, পুনরাসক্তি। তো পুনরাসক্তি আবার কেউ প্রথমেই হয় না, যে বাসাতে মানে ট্রিটমেন্ট সেন্টার থেকে আসলো বা সে একটা সমন্বিত চিকিৎসা থেকে আসলো, এসেই যে সে আবার খেয়ে ফেলবে, এটা ডিপেন্ড করে কেউ খাবে খাবে না তার উপর। কিন্তু এই যে রিল্যাপস বিষয়টা প্রথমে ব্যক্তিকে বুঝতে হয়। সবচেয়ে বড় এখানে আসলে ব্যক্তি, কারণ সে যদি জানে তার লাইফের কি লস হয়েছে, তার সব লসগুলো সে যদি বোঝে, তাহলে রিল্যাপস প্রিভেন্ট করা তার জন্য খুব টাফ। এখন অনেক সময় ব্যক্তি বুঝতে পারে না। এখন রিল্যাপস প্রিভেনশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্যক্তির সচেতনতা, তার পরিবারের একটা আপনার এখানে ইনভলভ থাকা, এবং ব্যক্তিকে চেষ্টা করা যে তার নতুন একটা লাইফস্টাইল তৈরি করা। ধরে নেওয়া যে পুনর্জন্ম, যে কথায় বলি না যে আমরা পুনর্জন্ম, যে আমি আগে যা ছিলাম এখন নতুন করে আমার একটা পুরো সেটআপ তৈরি করতে হবে। কারণ আপনি মাদক বন্ধ করা ডিফিকাল্ট। আপনি সারা বিশ্বে কোন দিন সব দেশে মাদক নিয়ন্ত্রণ হয়ে যাবে এটা আমরা জানি না, এটা সম্ভব না, কারণ অ্যাভেলেবিলিটি থাকবেই। কিন্তু অ্যাভেলেবিলিটি থাকলেও আমি কিভাবে ভালো থাকব, সেজন্য আমি যা শিখেছি ট্রিটমেন্টের, সেটা এবং পরিবার মিলে যদি একটা প্ল্যান করে তারা, যে কিভাবে তার দৈনন্দিন জীবনটা চলবে, তার জন্য কোন কোন জিনিস ঝুঁকিপূর্ণ, সেগুলি সে কথা বলবে ফ্যামিলির সাথে, ফ্যামিলি সেখানে তাকে সাপোর্ট দিবে, তার পুরাতন যারা মাদকাসক্ত বন্ধু ছিল তাদের থেকে সে দূরে থাকবে, ব্যস্ততা থাকবে, কাজে কর্মে একটা কোনো কিছুতে ইনভলভ থাকবে, একটা লক্ষ্য থাকতে হবে। এখন আপনি লক্ষ্য যদি না থাকে তাহলে তো আসলে কিছুই হবে না। তো সে যে মাদক থেকে দূরে থেকে জীবনে কিছু করবে, লক্ষ্যটাও থাকতে হবে। সো এভাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে রিল্যাপস প্রিভেন্ট করা যায়। আমি নিজে অনেক ক্লায়েন্ট ডিল করেছি, আমি দেখেছি অনেকে পেরেছে, আবার অনেকে পারেও নাই। দুই ধরনের উদাহরণই আছে। এখন কে পারবে কে পারবে না, কে রিল্যাপস প্রিভেন্ট করতে পারবে কে পারবে না,
সেটা ব্যক্তির উপর যেমন নির্ভর করে, তেমনি তার পরিবার এবং তার সারাউন্ডিংসের উপর নির্ভর করে। একদমই তাই। এই ক্ষেত্রে আমরা যদি একটু মাদকাসক্তি প্রতিরোধের দিকে দেখি এবং সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে, আমরা আগেও কথা বলছিলাম যে শহুরে জায়গায় কিন্তু সচেতনতা অনেকটুকুই আছে, কিন্তু প্রান্তিক জনগোষ্ঠীর কাছে বা কমিউনিটি লেভেলে কিন্তু সচেতনতার জায়গাটা এখনো সেভাবে করে আসলে ছড়ায়নি। সেই বিষয়টা নিয়ে যদি বলতেন। এক্ষেত্রে আপনি যেটা বলেই ফেলেছেন যে আমরা সবে আরবান, শহর কেন্দ্রিক অনেক প্রোগ্রাম আছে, কিন্তু গ্রাম পর্যায়ে যদি বলেন, জেলা পর্যায়ে যদি বলেন, সেখানে খুবই কম। এখন মাদক কিন্তু সারা বাংলাদেশে আছে। এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরলস প্রচেষ্টা করে যাচ্ছে, তারা এখন জেলা পর্যায়ে কাজ করছে, অনেকভাবে অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছে, কিন্তু এটা আমরা বলবো যে ওনাদের একার পক্ষে এটা সম্ভব না। এখন আপনি অ্যাওয়ারনেসের জায়গা থেকে যদি বলি যে এখানে প্রতিরোধ যে গুরুত্বপূর্ণ, আমি মাদক খাওয়ার চেয়ে প্রতিরোধ করাটা জরুরি, কারণ অ্যাভেলেবিলিটি থাকবে, এটা আমি বন্ধ করা এটা সহজ না। তাহলে আমি কি করতে পারি? এই যে আজকে যে অনুষ্ঠানটা, আমি মনে করি এটাও প্রতিরোধেরই একটা অংশ, প্রিভেনশনেরই একটা অংশ। ঠিক এরকম করে আমরা যদি গ্রাম পর্যায়ে যদি আমরা পরিবারকে ফোকাস করে, আমরা যদি পরিবারগুলোকে মানুষের মধ্যে কমিউনিটি লেভেলে যদি মাদকের ক্ষতিটা, মাদক খেলে ক্যান্সার হয়, মাদক খেলে আপনার লিভার সিরোসিস হয়, মাদক খেলে কিডনি নষ্ট, এগুলি কমন কথা, এটা কম বেশি সবাই জানে। ইভেন আপনি দেখেন সিগারেট খেলে যে ক্যান্সার হয়, এটা সবাই জানে। এখন যেটা সিগারেটের প্যাকেটে দেখবেন আপনি সচিত্র যে প্রদর্শনী, যেটা আমরা বলি যে একটা খুবই খুবই কঠিন কঠিন ছবি দেয়া থাকে, খুবই মানে ভয়াবহ বিভৎস ছবি দেয়া থাকে, তারপরও কি খাচ্ছে না? খাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে ব্রেইন এবং তার মনে যে ইয়েটা হয়ে গেছে, একটা অ্যাসোসিয়েশন, একটা অ্যাডিকশনটা পারছে না। সো আমরা যদি মাদকের বিজ্ঞানটা নিয়ে আমরা কমিউনিটি লেভেলে মানুষের মধ্যে সচেতন করতে পারি, আমার মনে হয় প্রতিরোধের একটা খুব সুন্দর একটা কাজ হবে। সো আমাদের ডেফিনেটলি শহর থেকে গ্রামে, উপজেলা, ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ে আমাদেরকে কাজ করার ব্যাপক সুযোগ আছে, এবং করতে পারলে আমরা কারণ আপনি বলতে পারবো না আমি আজকে এখানে বসে এলএসডি শুধু ঢাকার মানুষ খায়, কোনো জেলা শহরে যে খাচ্ছে না এটা বলা মুশকিল, সেখান থেকে যে নতুন নতুন মাদকের উদ্ভাবন হচ্ছে না এটা আমরা বলতে পারবো না। তো সেই জন্য আমার মনে হয় আমাদের ফোকাসটা পুরো দেশে দেওয়া উচিত, শুধু একটা বিভাগ বা একটা শহরকে কেন্দ্র না করে, এবং সচেতনতায় কমিউনিটির মানুষকে, বিশেষ করে পরিবারগুলোকে ইনভলভ করা, তাহলে তারা অ্যাটলিস্ট বুঝতে পারবে এবং প্রিভেন্ট করতে পারবে, এবং এটা একটা সুন্দর পরিকল্পনা হতে পারে প্রিভেনশনের জন্য। জি, আমরা তো আসলে বিভিন্ন মিডিয়া ইউজ করে থাকি সচেতনতার ক্ষেত্রে, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, বা আজকেও আমরা কথা বলছি গণমাধ্যমের জায়গা থেকে, কিন্তু লাইভ মিডিয়া যেটা আমরা বলি যে একদম মানুষের সামনে গিয়ে বিভিন্ন যাত্রা বা নাটকের মাধ্যমে যে সচেতনতার জায়গাটা, সেটা নিয়ে কিন্তু আমরা আগেও অনেক ফল পেয়েছি, কিন্তু এটা আসলে করা যায় কিনা? অবশ্যই করা যায়, এটা আপনি খুবই সুন্দর একটা পয়েন্ট বলেছেন, এবং এটা কিন্তু আমি বিভিন্ন উন্নয়ন সংস্থার সাথে কাজ করি বা করেছি, এখনো করছি। আমি দেখেছি তারা অনেক নাটক, যে পট গানের বলে, যে এর মাধ্যমে যেমন পরিবার পরিকল্পনা, তারপরে হচ্ছে সন্ত্রাস, বিভিন্ন সামাজিক সমস্যা কিন্তু এখানে তুলে ধরা হয়। মাদক নিয়েও এটা হয়, একদমই হয় না তা না, হচ্ছে, কিন্তু এগুলো কি করে মানুষকে খুব দ্রুত মেসেজটা দিতে পারে। সেই জন্য বলছি যে অনেক মাধ্যম আছে, কিন্তু সেটাকে একটা সমন্বয় করে পরিকল্পিতভাবে এটা যদি গ্রাম পর্যায়ে, শহর পর্যায়ে, সব জায়গায় করা যায়, আমার মনে হয় কিছু ফল মানুষ পাবে। আপনি 100% কোনো কিছুই আপনি সারাতে পারবেন না, কিন্তু আপনি যদি 50% কমাতে পারেন, তাহলে যেটা হবে 100 থেকে 50 কমে গেল, এটাও অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। একদমই। আমার মনে হয় এইভাবে করা যায়, অনেক অনেক সৃজনশীল ওয়েতেও করা যায়। ভাই, আমরা যেটা এখন দেখছি মাদকাসক্তি প্রতিরোধের ক্ষেত্রে সবাই ডিক্রিমিনালাইজেশন করার কথাই আসলে বলছেন, এবং যেহেতু আসলে মাদকাসক্তি একটা রোগ, এটাকে যদি আমরা অপরাধ হিসেবে চিহ্নিত করে থাকি, তাহলে এটা কিন্তু প্রতিরোধের ক্ষেত্রে অনেক বড় একটা অন্তরায়। সেই বিষয়ে যদি বলতেন। একদমই তাই। আসলে সংশোধন হচ্ছে সব বেস্ট পলিসি, এবং এটা শুধু মাদকের ক্ষেত্রে না, বিভিন্ন দেশে আপনি কারাগারগুলোর কথা যদি দেখেন, আপনি অনেক দেশে, অনেক উন্নত দেশে বলেন যে দেখবেন যে সেখানে কারাগারে যারা আছে তারা কিন্তু মানে ওইখানে বন্দি হিসেবে নাই, তারা ওইখানে ইনকাম করছে, অনেক স্কিল অ্যাচিভ করছে, এবং তার স্কিল, তারা দক্ষতা নিয়ে তারা তার পরিবারকে কন্ট্রিবিউট করছে। তো এখানে সংশোধন করার একটা প্রক্রিয়া। মাদকের ক্ষেত্রে অবশ্যই সংশোধন সবার আগে, এটা কোনো ক্রিমিনাল অফেন্স না। হ্যাঁ, বাংলাদেশের আইন অনুযায়ী এখানে বহন করা, খাওয়া
পুরোটাই হচ্ছে একটা আইন বিরোধী কাজ। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে এখানে আপনি তাকে শুধু জেলখানায় আটকে রেখে তাকে ক্রিমিনাল হিসেবে তাকে আপনি চিহ্নিত করে একটা জেলখানায় রেখে দিলেন, কিচ্ছু হবে না। বেটার হচ্ছে তাকে ডিক্রিমিনালাইজেশন, যেটা আপনি বললেন, সংশোধন, আমরা বলি কারেকশন সেন্টার। বাংলাদেশের সরকার কিন্তু আমি আমি কাজ করেছি এই প্রসেসের সাথে, যে কারাগার হবে সংশোধনাগার। এটা প্রধানমন্ত্রীরও একটা অঙ্গীকার ছিলেন এবং সেই পর্যায়ে তারা কাজ করছেন এখনো হয়তো, যে সংশোধনাগার। এখন মাদকের ক্ষেত্রেও কিন্তু তাই, কারণ এটা কিন্তু আমি শুরুতেই বলেছি, এটা কিন্তু কোনো চারিত্রিক স্ফলন না, এটা একটা প্রক্রিয়া, সে ঢুকে গেছে। এখন সেখান থেকে ডিক্রিমিনালাইজেশন বা কারেকশনের মাধ্যমে যদি আনা যায়, এটা হবে বেস্ট ওয়ে। কারণ এই মানুষটা যে ক্ষতিগুলো হয়ে গেছে, মাদকের ক্ষতি কিন্তু আপনি শুধু শরীরে হয় না, আমি বারবার এই কথাটা বলছি, তার আচরণের হয়, তার মনের হয়, তার ফ্যামিলির রিলেশনশিপের ক্ষতি হয়। সো আপনি একটা জেলখানায় তাকে রেখে দিলেন 6 মাস, 1 বছর, 18 মাস, বের হইল, কি হইল? সে তো কিছু জানলো না, তার লসগুলো বুঝলো না, তার রিয়েলাইজেশন হইলো না। সেজন্য সংশোধন হচ্ছে বেস্ট ওয়ে। সো আমরা যদি সেই দিকে যেতে পারি, ফোকাসটা যদি সেখানে রাখতে পারি, সেই প্রক্রিয়ায় যদি আমরা আগাতে পারি, আমার মনে হয় সমাজ এটার অনেক বড় একটা ফল পাবে।